দাদা, হ্যাঁ গানটা আমার পরিচিত মনে হচ্ছে গো। হ্যাঁ, এই গানটা তো গিয়ে আমাদের এলাকার লোকজন ভিক্ষা করে গো। তো আমাকে নিয়ে আপনার প্ল্যান তো এটাই। হ্যাঁ, আমি জানি না তারা কি করবে। তারা সিঙ্গেল পারফর্ম করেছে এতদিন, আজকে একটা অদ্ভুত জুটি, এই দুজন একসাথে কি হতে পারে। একজন যে কোন দেশের আমি ঠিক বলতে পারবো না, তার ভাষা। সবাই একটু মোনাজাতে বসছে, মেন্টাররা। এক্সপেরিমেন্ট চলছে। আসছে দুইজন, আবিদ হাসান নীরব এবং ইমন চাষা একসাথে। আমিন ভাই, মনে আছে আপনার বিয়েতে একটা লোক গান গাইতে গেছিল? আরে মনে করেন আপনি চুর ভেবে 2 দিন বেঁধে রাখছিলেন। যদি নাও মনে পড়ে তারপরও বলছি, আপনি যে হারমোনি দিয়ে মাথায় মেরেছিলেন মনে আছে? আরে আর শেষে দাদা ওই হারমোনি বিক্রি করে বিয়ের ডেকোরেশনে টাকা ভরেছিল। তারপরও যদি মনে না পড়ে বলছি, ওই লোকটাই আমি। আমি হলাম এখন বাংলাদেশের সবথেকে বড় মিউজিক সিঙ্গার, ওস্তাদ বি.আর. রহমান। আমি বি.আর. রহমান। আচ্ছা, সেদিন দাদার বাসার সেই ঘটনার পর থেকে আমি আর আমার 14 গোষ্ঠী কেউই সাতক্ষীরায় শো করার সাহস পাই নাই, একদম তো পাই না। তারপর আমি একবার মনে করেছিলাম চেষ্টা করে যাব, কিন্তু না, সেদিন থেকে একটা জিনিস বুঝে গেলাম, পৃথিবীর সব মানুষ, সব জেলা, সব বিভাগের থেকে আমাদের যে সাতক্ষীরাটা যা আছে না, আমার দাদার জেলাটা খুব 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 ডেঞ্জারাস। সেই জেলার মানুষ হচ্ছে সব থেকে 1 নম্বরের ভালো মানুষ, আমরা সব খারাপ মানুষ। আমি 10 বছর ক্লাসিক্যাল মিউজিক শিখেছি। কত বছর? 10 বছর। আমার ওস্তাদকে বলেছি, ওস্তাদ আপনি যতদিন বেঁচে থাকেন কিংবা মরে যান, আপনার নাম আমি কিন্তু কিছুতেই মুখে নিব না। আমি কখনোই আমার ওস্তাদ শাকের আলীর নাম আমি মুখে নেই না। আমি 10 বছর ক্লাসিক্যাল মিউজিক শিখে আমার ওস্তাদের কাছ থেকে এটা শিখেছি। ওস্তাদ বলে যে সবসময় নিজেকে সম্মান করবি, তারপর অন্যকে। সেলফ রেসপেক্ট। এই সেলফ রেসপেক্ট থেকে আমার 10 বছর ক্লাসিক্যাল মিউজিকে আমি ওস্তাদের কাছে শিখেছি শুধু 2টা জিনিসই। কি? 10 বছর এটা শিখার পর আমি আমার ওস্তাদকে বললাম, ওস্তাদ আপনি 10 বছর থেকে শুধু আমাকে শিখাচ্ছেন, আমাকে নতুন কিছু শিখান, আমি নতুন কিছু শিখতে চাই। আমার ওস্তাদ বলল, আমি বুঝতে পারলাম আমার ওস্তাদ আসলে বুবা ছিল। তো যাই হোক, আমার এখন কিন্তু রিয়াজ করার সময় চলে এসেছে, এখন আমি রিয়াজ করব। রাবার ব্যান্ড একটা বেসুর দেও তো। আরে সুর না, বেসুর। ও আচ্ছা, হ্যাঁ, বেসুর দিলে ভালো লাগে, আর সুর দিলে আমি কেমন কনফিউজড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। টিং টং। এই ভর দুপুরে কে এলো রে? বলছিলাম কি, এটা কি সিঙ্গার বি.আর. রহমানের বাসা নাকি? শালা তুই কানা নাকি? বাইরে সাইনবোর্ডে দেখলি না বড় করে লেখা সিঙ্গার বি.আর. রহমানের বাসা? শুনুন শুনুন, এই বাসার সামনে নাম লেখা থাকলে ওই নামই যে বাড়ির মালিক, এটা কিন্তু কোনো কথা না। কেন কেন? আমাদের ফারিয়াপুর বাসার সামনে তো লেখা আছে দেহজাবিন চৌধুরী। এর থেকে তো এটাই প্রমাণ হয় বাসাটা দেহজাবিন চৌধুরীর। ফারিয়াপুর দেহজাবিনের সাথে ঝগড়া হয়েছিল, উনি রাগ করে ওনার নাম্বার প্লেটটা এনে নিজের বাড়ির নাম্বার প্লেটে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখ বাইরে যে সাইনবোর্ডটা লাগানো আছে ওইটাও অরিজিনাল, আর আমি যে বি.আর. রহমান এইটাও অরিজিনাল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার নামে বি.আর. রহমান কেন? সিম্পল কথা, আমরা 3 ভাই, বড় ভাই আর রহমান, আমি বি.আর. রহমান, ছোট ভাই সি.আর. রহমান। কিন্তু একটা জিনিস খুব কনফিউজ, আপনাদের চেহারার মধ্যে আমি সে মিলটা পাচ্ছি না। মিলটা পাবি কোথায়? আমার মায়ের তো 3 বার বিয়ে হয়েছিল, 3 বার ডিভোর্স হয়েছিল। আমাদের মা একটা, বাবা আলাদা আলাদা আলাদা।
কারণ তো ওসব কথা বাদ দেন, আপনি গান জানেন? দিবি নাকি? দে না। দুশালা, হ্যাঁ আমি বলতেছি আপনি কি গান টান কিছু পারেন? হ্যাঁ, সেই পারি, সেই পারি। তা তুই কি আমার কাছে গান শিখতে এসেছিস? আরে না না, আমি ওসব গান টান গাই না। তবে হ্যাঁ, একবার গাইছিলাম আমার এক পঙ্গু চাচার সামনে। আচ্ছা। উনি তো আমার গান শুনে একেবারে হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছিল। তার মানে তো স্ট্যান্ডিং ওভেশন। না না না, লাথি মারার জন্য। ও, তা তুই কিছু বললি না? বললাম না মানে, এরপর তো ওনার দুই ছেলে এসে আমাকে ধুমধাম। তারপর আমি তো চুপ থাকার পাত্র না, আমি আমার নাক দিয়ে ওদের হাতের মধ্যে ধপা ধপ কয়েকটা মেরে দিলাম। এরপর তো আমি অজ্ঞান হয়ে গেলাম, আর ওদের কি হয়েছে আমি জানি না। বুঝেছি, তোর বংশে আমার মতো কোনো ফেমাস সিঙ্গারই নাই। নেই মানে? আমার ওয়াইফ ছিল এই দেশের একটা নাম করা সিঙ্গার। তো আমার কাছে এসেছেন কেন? আপনার ওয়াইফের কাছে গিয়ে শিখুন না। না না, ও আর বেঁচে নেই। মরে গেছে? হ্যাঁ। কিভাবে দাদা? আমি মেরে ফেলেছি। আপনি আপনার বউকে মেরে দিলেন? ওর গানের গুরুর সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল। আরে। একদিন আমি বাসায় গেলাম, বাসায় ঢুকলাম, দুজনকে একসাথে দেখলাম। এক গুলিতে দুজনকে ডিসকাও। হ্যাঁ, এক গুলিতে দুইজন? হ্যাঁ। কিভাবে দাদা? ওরা যে পজিশনে ছিল, এক গুলিতে দুইজন উড়ে গেল। বুঝে গেছি দাদা, আপনি তো তাহলে অনেক ডেঞ্জারাস দাদা। ডেঞ্জারাসের কি দেখলেন? আমার নাম শুনলে মানুষ প্যান্টে হিসু করে দেয়। হ্যাঁ, আপনার নাম কি দাদা? আপনি সন্ত্রাসী কিপটা জাহাঙ্গীরের নাম শুনেছেন? কিপটা জাহাঙ্গীর? আপনি কিপটা জাহাঙ্গীর দাদা? আরে না না, হ্যাঁ, আপনি পিচ্ছি মোস্তফার নাম শুনেছেন? পিচি মোস্তফা? দাদা আপনি পিচি মোস্তফা? আরে না, আপনি তো অবশ্যই চিকু মাস্তানের নাম শুনেছেন। চিকু মাস্টার? ধ্যাৎ, ওইটা আবার কোন শালা রে? ওইটাই আমি। শালা চিকু মাস্টার। আচ্ছা বল চিকু, আমার কাছে কি জন্য এসেছিস? আমি ভাবতেছি আপনাকে নিয়ে আমি একটা গানের শো করব। গানের শো? আচ্ছা, তা কিভাবে করবি শোটা? আপনাকে নিয়ে একটা গানের শো করব। এখন কথা হলো, আপনি কোনো বড় শো করেছেন তো এর আগে? বড় শো? আমার কোনো ছোট শোই নাই, যত শো আছে সব বড় বড় শো। এই তো গত দিনের ঘটনা, আমি আর ইন্ডিয়ার সব থেকে বড় সিঙ্গার অরিজিৎ সিংয়ের একই জায়গায় কনসার্ট হচ্ছিল। বিরাট বড় সড়ো ব্যাপার, এমন পারফরমেন্স করেছি না, অরিজিতের পুরো হালত খারাপ হয়ে গেছে, একদম যাতা অবস্থা। পরের দিনে তো পত্রিকায় হেডলাইনও বার হয়ে গেছিল। বাপ, হেডলাইনে কি লেখা ছিল? পত্রিকার হেডলাইনে বড় করে লেখা ছিল, জামা কাপড় ছাড়া আধা ন্যাংটা অবস্থায় স্টেজে পারফরমেন্স করলো বি.আর. রহমান। আচ্ছা, তো পাবলিক রিঅ্যাকশনটা কেমন ছিল? পাবলিক রিঅ্যাকশন? পাবলিক তো সেই রিঅ্যাকশন দিল, সে একেবারে খুশিতে গুলাগুলি শুরু হয়ে গেছিল। বাপরে, ভাগ্যিস আপনি বেঁচে ফিরেছেন। কে বললো বেঁচে ফিরেছি? আমরা তো গেছিলাম দুইজন, আমি একা বেঁচে ফিরেছি, ওই শালা গেছে। তো না, আমি ঠিক মানুষের কাছে এসেছি। আমার আপনাকে নিয়ে শো করতে হবে, আর টিকিট শো করব। দেখ ভাই, টিকিট শো? টিকিট ওট কাটতে পারবো না রে, আমার পকেটে টাকাই নাই। আপনি গান গাইবেন, যারা আপনার শো দেখতে আসবে তারা টিকিট কেটে ঢুকবে। হবে কোথায় সেটা? মেট্রো রেলে? আমার সামনে নেক্সট টাইম মেট্রো রেলের নাম নিবে না, লাস্টবার মানা করতেছি। মেট্রো রেলে আমার মাথায় আগুন জ্বলে, প্লিজ। কেন দাদা? সাইফুল ভাইকে নিয়ে ওই দিন গেছিলাম মেট্রো রেলে গান গাইতে। গানের মুখরাটা ধরলাম, মানুষ পিটিয়ে সাইফুল ভাইয়ের অন্তরা লাল করে দিল। সাইফুল ভাই, আপনার অন্তর এখন ঠিক আছে তো? শোটা আপনি করবেন কোথায়? শোটা কোথায় করব ওইটা আপনার জানার দরকার নাই, আপনি আপনার কন্টেন্টে জোর দেন। দেখ ভাই, কন্টেন্ট জোর আছে, কন্টেন্ট সব কিছু রেডি আছে, কিন্তু আমি যে জায়গায় পারফরমেন্স করব সে জায়গায় কিন্তু কমপক্ষে 5,000 লোক থাকতে হবে, তাহলে আমি করব, না হলে কিন্তু আমার গলা খুলে না। 5,000 মানুষ? 5,000 মানুষের মাঝে যদি আপনি গান গান, তাহলে আপনার গানটা শুনবে কে? শুনবে, শুনবে, সবাই শুনবে। সবাই শুনবে। আমি একবার ছোটবেলায় মেলায় হারিয়ে গেছিলাম, 100 মানুষের সামনে চিল্লাচ্ছি আমি হারাই গেছি, কেউ আমার কথা শুনলো না। আপনারা গান শুনবে? দেখ ভাই, তাহলে কিন্তু 1,000 লোক তো লাগবে, তাহলে আমি গান গাইবো। বুঝলাম না, আপনি যেরকম পারফর্ম মারতেছেন, আপনি আসলে গান টান কিছু পারেন তো? সেই গান পারি দাদা, সেই লেভেলের গান পারি। দেখি একটা ক্লাসিক্যাল সুর ধরেন আপনি। এই রাবার ব্যান্ড, একটা বেসুর দে তো।
বেসুর 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 কতবার বলবো? হ্যাঁ নিসারে। না না ঠিক আছে, আপনাকে নিয়ে আমি শো করব আর একটা টিকিট শো করব। টিকিট শো? দাদা আমি একটা কথা বলছি, হ্যাঁ। টিকিটে কিন্তু কমপক্ষে একেবারে 500 টাকা এন্ট্রি ফি লাগবেই লাগবে। আপনার যে গানের গলা, আমি তো একটা প্ল্যান করছি, ঢুকার টিকিট থাকবে একদম ফ্রি। আচ্ছা। সবাই ঢুকে যাবে, হ্যাঁ। আপনি শো শুরু করবেন, হ্যাঁ। গেট লক করে দিব। আচ্ছা। যখনই আপনার ভয়েস সবাই শুনবে, হ্যাঁ। দৌড়ে বের হতে চাইবে, এক্সিট ফ্রি 2000 টাকা। কি ভালো যুক্তি দাদা, আপনি তো বিজ্ঞানী। আপনি যদি রাজি থাকেন তাইলে 365 দিনে আমি আপনাকে নিয়ে শো করতে রাজি। 365 দিন, তার মানে সারা বছর। দাদা কোথায় কোথায় পারফরমেন্স করবে জায়গাগুলো বলেন, আমি লিখবো। শো হবে পুরো বাংলাদেশে, আচ্ছা। অলিতে গলিতে, হ্যাঁ। রাস্তাঘাটে, হ্যাঁ। বাসে, ট্রেনে, লঞ্চে। এত জায়গায়। দাদা সত্যি করে বলুন তো, আমাকে নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি? একদম সিম্পল। হ্যাঁ একদম। আপনি আমার সামনে আসুন, আসলাম, এক হাত কানে দিন, দিলাম, এক হাত সামনে, দিলাম, চোখ বন্ধ হবে। করলাম। আপনি কত টাকা কত পয়সা গানটা তো জানেন না? একদম জানি। আস্তে করে ধরেন গানটা। ধরো ভাই। কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়, আল্লাহ রাস্তে দান করিলে পর পারে পাওয়া যায়। দাদা হ্যাঁ গানটা আমার পরিচিত মনে হচ্ছে গো। হ্যাঁ, এই গানটা তো গিয়ে আমাদের এলাকার লোকজন ভিক্ষা করে গো। তো আমাকে নিয়ে আপনার প্ল্যান তো এটাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি একটু আগেই বলে রাখি, এই দুইজন সিঙ্গেল দুর্দান্ত, কিন্তু হয় না যে সিঙ্গেল লাইফ যেমন কাটাচ্ছেন, যেই ডবল হবেন ঠিকঠাক টাইমিং নাও মিলতে পারে, ডবল লাইফে সেই চার্মিং নাও থাকতে পারে। তো অনেকটা এরকম লাগছে, বাট আমি বলবো তারপরে দুর্দান্ত ছিল। একটা জোরে হাততালি হোক। শুরুতেই সাদিয়া আয়মান বলবেন। আমার কাছে স্টার্টিংটা ভালো লেগেছিল, মাঝখানে একটু মনে হচ্ছিল লেন্দি হয়ে গেছে একটু, আবার ফিনিশিংটা ভালো লাগছে, ফিনিশিংটা মজা লাগছে, কারণ ওটা এক্সপেক্ট করি না যে এরকম হবে। এটা আর একটু যদি শর্ট করা যেত টাইট, তাহলে একটু মনে হয় বেশি মজা লাগতো। মানে বড় ভিডিও না হয় রিলসের মতো, যদি শর্ট একটা শর্ট, মানে শর্ট বাট ফানি, বাট একটু লেন্দি না হলে ভালো ভালো আরো বেশি ভালো লাগতো। ফিনিশিংটা ভালো ছিল। যেহেতু যুগ আধুনিক হচ্ছে, ড্রেস এবং কন্টেন্ট যত শর্ট হবে তত ভালো লাগবে সব। ওকে, আমিন খান আপনার কেমন লেগেছে? ইমন নীরব সত্যি ট্রুলি প্রচণ্ড রকম হতাশ হয়েছি আজকে তোমাদের দুজনের পারফরমেন্সে। মানে তোমরা কিন্তু এই স্টেজে এসে এই ধরনের পারফরমেন্স তোমাদের কাছ থেকে আশা করি না, কারণ তোমাদের কাছ থেকে অনেক বেটার পারফরমেন্স আশা করি। আর কন্টেন্টটা খুবই নিম্নমানের কন্টেন্ট হয়েছে, মানে এই স্টেজের সাথে যায় না এই কন্টেন্ট। স্টেজের যে স্ট্যান্ডার্ড এই পর্যন্ত এরাই কিন্তু নিয়ে এসছে, স্টেজের স্ট্যান্ডার্ড আমরা তৈরি করি নাই। এই পারফর্মাররাই কিন্তু স্টেজকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে, সেইখানে এই ধরনের কন্টেন্ট একদমই মানানসই না। তো সো বি কেয়ারফুল। আর ওভার কনফিডেন্ট খুব বাজে জিনিস, বারবার বলছি, যত ভালো পারফর্মারই হও না কেন, ওভার কনফিডেন্ট ইটস ভেরি ব্যাড। ওকে, শুধু গ্রুমারদের উপর চাপাই দিলে হবে না, তোমরা এখন বুঝতে শিখেছো, জানো, তোমরা বুঝো কোনটা নিজের জন্য ভালো হবে, নিজেরা চুজ করে নেবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই জুটিকে সিলেক্ট করলো, মানে এই দুইজন একটা জুটি হবে, এটা কি নিজেরা সিলেক্ট করেছো না? আমরা নিজেরাই। নিজেরাই, মানে কেন মনে হলো যে এই দুইজনের জমবে ভালো? আমরা ক্যাম্পে প্রায় 1 মাসের মতো, হ্যাঁ। তো সবার রুমই মোটামুটি চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত উনি আমার রুমে। ওকে, এই জন্য। এই কারণে একজনের বাড়ি সিলেট, আরেকজন নোয়াখালী, বন্ধুত্ব জমেছে, ভাবলো যে আমরা একসাথে করবো। ওকে, একটা জোরে হাততালি হোক। আসলে এটা খুবই ডিফিকাল্ট, মানে এত শর্ট টাইমে আসলে এই পারফরমেন্স রেডি করা। তারপরে শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? তোমরা ইন্ডিভিজুয়ালি খুবই ভালো পারফর্মার দুজনই। লাস্ট দুটো মানে দুটো রাউন্ডে
আবিদের পারফরমেন্স খুবই ভালো ছিল, ইমন সবসময় ভালো পারফর্ম করে, কিন্তু আজকের এই পারফরমেন্সটা হাসো সিজন 7-এর সবচেয়ে খারাপ পারফরমেন্স ছিল। তোমরা অনেক ভালো ভালো কন্টেন্ট তোমরা দিয়েছো দুজনই আলাদা করে, আজকে কি হলো আমি জানি না। এই 5th রাউন্ডে এসে এরকম তো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। যদি নেক্সট রাউন্ডে আসো মেক শিওর যে অনেক 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 ভালো করো, কারণ তোমরা দুজনই অনেক ভালো পারফর্মার। ওকে ওকে, সব প্ল্যাটফর্মে যিনি কাজ করেছেন, মঞ্চে, টেলিভিশন এবং চলচ্চিত্রে, অভিনেতা তুষার খান বলবে যে আসলে কোথায় আসলে সমস্যাটা ছিল। তোমরা দুজনে একই রুমে থাকো, তাই তো বললে প্রথম থেকে, তাহলে তোমরা প্রিপেয়ার্ড না কেন? ইউ আর নট ওয়েল রিহার্সড। এটা একটা কি যেন ছিল। আমার একটা সময় আমরা নিজেরা অনেকক্ষণ কথা বলছিলাম, যদিও শো প্রসঙ্গেই, কিন্তু দেখো তোমরা আমাদেরকে টানতে পারো না বিধায় কিন্তু আমরা অন্য জায়গায় ইনভলভ হয়ে গেছি। হ্যাঁ, তো আরেকটা জিনিস, তোমাদের এটা খালি তোমাদের জন্য না, সবার জন্যই, যে তোমাদের নিজেদের যে কন্টেন্টটা থাকে সেটা নিয়ে রুমারদের কাছে গিয়ে জিজ্ঞেস করবা প্রথমে যে এটা করব নাকি আর কিছু আপনারা সাজেস্ট করেন। আমরা এটা করব, তখন ওরা পলিশ করতে গেলে একটা কত আর করতে পারে। হ্যাঁ, তো আর এর আগের এপিসোডগুলোতেও আমি বলেছি যে যেগুলো ডুয়েট পারফরমেন্স হয়েছে তোমরা দেখেছো কি না। আমি কিন্তু একটা কথা বলছি, ভালো মতো রিহার্সেল, দুজনের মধ্যে কেমিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো প্রচণ্ড পরিমাণে দরকার, এগুলো একটু খেয়াল রাখুন। ওকে, একবার তুষার ভাই দারুণ বলেছে যে তোমরা সেই টানতে পারো নেই বলে পাশে তারা গল্প করছিল। আমি যখন সিনেমা হলে কাজল রেখা দেখছিলাম, সেখানে আমি কিন্তু ফুল ইনভলভ ছিলাম, কিন্তু পাশের জন্য এমনভাবে টানলো না, আমি এদিকে ইনভলভ হতে পারিনি। তো এইটুকু পার্থক্য। ওকে, একটা ছোট্ট করে হয়ে যাক দুইটা গেস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, বেস্টটা রেডি। তো এক শহরের দাদা গ্রামে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে দেখলো একটা বিড়াল খুব দামি বাটিতে দুধ খাচ্ছে। ভদ্রলোক ভাবলো কোনো মতে যদি বাটিটা কেনা যায় বা নেওয়া যায় তাহলে তো লেটা চুকে যায়। সে গিয়ে বলল, দাদা বলছি আগে আপনার বিড়ালটা বিক্রি করবেন? বলল, হ্যাঁ বিক্রি করব, কিন্তু কেন? দেখুন আমি আপনাকে 5,000 টাকা দিব, বিড়ালটা আপনি আমাকে দিয়ে দেন। লোকটা বলল, আচ্ছা ঠিক আছে নিয়ে নেন। দেওয়ার পরে লোকটা বলল, দাদা বলছি বিড়ালটা তো নিয়ে নিলাম, বলছি বাটিটার জন্য 50 টাকা দিব, দিয়ে দেন। এই শুনে গরিব যে ভদ্রলোক সে বলল, কি যে বলেন দাদা, না বাটিটা আমার জন্য খুব লাকি, এ নিয়ে আমি 100টা বিড়াল বিক্রি করে দিচ্ছি। আমিন ভাই কেমন আছেন? আপনার জায়গায় বসে থাকলে আমিও ভালো থাকতাম। মানে কি অসাধারণ মিলিয়ে বলেছে, ওর মনের কথা বলেছে। আজকে আমি মাস্তানের ক্যারেক্টার করছিলাম, কিন্তু আমি ছোটবেলা থেকে মাস্তান না, আমি অনেক ভালো ছিলাম, কিন্তু আমি তো বুঝি নাই যে আমিন ভাই থেকে জ্ঞান নিলে আমার এই অবস্থা হবে। আমি একদিন আমিন ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, এরপর থেকে আমি এটা। আমাদের কাল্লু মাস্তান আমিন খান, শুভকামনা থাকলো, একটা জোরে হাত তালি প্লিজ প্লিজ প্লিজ।